সবাই মিলেমিশে কাজ করবে, এটাই আশা করব। যে এখন এফডিসিটা আসলে আমাদের, এফডিসি নতুন করে আমরা ফিরে পেয়েছি এমনই মনে হচ্ছে। আমার আসলে এই ধরনের ছবিই ভালো লাগে, এই জন্য আমি আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না। খোলামেলা পোশাক পরতে হয়, এটা যেটা প্রয়োজন, গান বলেন যাই বলেন। উনি একটা কথাই বলতেন, গল্পটা একদম মাথায় নাও, তোমার চরিত্রটা মাথায় নাও, তুমি নিজে করো। আমি কখনো আমার মার সামনে কাঁদি না, আমার মেয়ের সামনেও কাঁদি না, কষ্ট লাগলে আমি নিজের মতো করে থাকি। আমি এটাই বলবো যে যারা পরাজিত হয়েছেন তারাও যেন মিলেমিশে কাজ করে, এখানে হার জিত তো থাকবেই, আর ওরাও যে আমাদের পর না, সবাই মিলেমিশে কাজ করবে, এটাই আশা করব। এখন দেখছি আমি 2 বছর পরে আসলাম, শিল্পী সমিতিতে ঢুকলাম, তো একটা জমজমাট, এখন দেখছি সবাই শিল্পী সমিতিতে আসছেন, বসছেন, গল্প করছেন, মানে মনে হচ্ছে যে এখন এফডিসিটা আসলে আমাদের, এফডিসি নতুন করে আমরা ফিরে পেয়েছি এমনই মনে হচ্ছে। দেখি ছবির অফার তো অনেক পাচ্ছি, তবে ওই যে আমি আগেই বলেছি আমি কমার্শিয়ালে যেতে চাচ্ছি না। যদি অফ ট্র্যাকের ছবি হয়, যদি ভালো ছবি হয় তাহলে করব, কিন্তু আমি কমার্শিয়ালে যাব না। আমার আসলে এই ধরনের ছবিই ভালো লাগে, এই জন্য আমি আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না, সেজন্য আমি, কারণ কমার্শিয়ালে অনেক সময় একটু খোলামেলা পোশাক পরতে হয়, এটা যেটা প্রয়োজন, গান বলেন যাই বলেন, যেটা আমার দ্বারা সম্ভব না, সেটা আমি যেটা করব না। আর আপনারাও নিশ্চয়ই চাবেন না যে হ্যাঁ আপু খোলামেলা চরিত্রে বা খোলামেলাভাবে আমাদের সামনে আসুক, তো সেটা আমি কেন করব। সিনেমা হল আবার ইনশাল্লাহ হবে, ভালো ভালো ছবি হবে। আসলে আমার কমার্শিয়াল এমনিতে খুব একটা, আমি বেশিরভাগই কিন্তু করেছি অফ ট্র্যাক টাইপের ছবি, যেমন পদ্মা নদীর মাঝি, আমার এটা শিশু শিল্পী হিসেবে আমি ঢুকেছিলাম। তারপরে ওই সালেই যে চাঁদের আলো করলাম, হ্যাঁ, তারপরে আমি অফ করে দিয়েছিলাম, আমি করিনি। তারপরে করেছি আমি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন, তারপরে করলাম হ্যাঁ ডাক্তার চরিত্রে, শাহানা চরিত্রে, তারপরে করলাম হাসন রাজা। হ্যাঁ, তো এই ধরনের ছবিগুলি আমার ভালো লাগে। সরে আসার কারণ হচ্ছে আমার বাবা যখন ব্রেন স্ট্রোক করলেন তখন ওনাকে দেখার লোক ছিল না, তা আমার ভাই বোন নাই, আমি একা। আর যে কারণে উনি ছিলেন না, তো আমার কেউ ছিল না যে আব্বাকে দেখবে, তো ওই দেখাশোনাটার দায়িত্বটা আমার উপরেই ছিল, আমাকেই দেখতে হয়েছে। আর ওনাদের এরকম রুগীদের অনেক সময় দিতে হয়, যে কারণে আমার আসলে কাজটা হয়ে ওঠেনি। আব্বা 5 বছর বিছানায় ছিলেন, 5 বছর পরে আব্বা যখন মারা গেলেন তখন আমার মা সেম, আমার মাও আর কি ব্রেন স্ট্রোক করলেন। মাকে তখন আমার দেখাশোনা করতে হয়েছে, কিন্তু মা আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন, সেজন্য বলছি যে ভালো ছবি হলে আমি করব। আমি আসলে এদিকে খুবই হ্যাপি যে আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আপনারা আমাকে সম্মানের চোখে দেখেন, এবং আমি কোনো জায়গাতে গেলেও দর্শকরাও আমাকে মনে রেখেছে, দর্শকরাও আমাকে খুব ভালোবাসা দেয়। মানে আমার প্রতি যে শ্রদ্ধাটা, ওদের শ্রদ্ধাটা দেখি যে অন্য রকম, ভালো বলে এবং আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন ছবিতে আসছেন না, কেন কাজ করেন না, তো আমার ভালো লাগে। হ্যাঁ, ওনার সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছিল। হুমায়ুন আহমেদ স্যারের আমি এমনি ভক্ত ছিলাম ওনার লেখার, আমি ওনার বই প্রচুর পড়তাম। যখন বাসায় অফার আসলো তখন ওনার সাথে শাওনও আসছিলেন, তো শাওন আসার পর ওনারা যখন আমার সাথে কথা বললেন আমি ভেবেছিলাম আম্মার জন্য আসছে, আমার জন্য যে আসছে আমি তখন বুঝি নাই। তো উনি যখন বললেন, অফার দিলেন, গল্পটা আমি আগেই পড়েছিলাম, তা আমার কাছে তখন মনে হলো যে আল্লাহ, ওনার সাথে কাজ করবো আমি ভীষণ খুশি। তখন আম্মাকে বললাম আম্মা আমি এটা করবই, আর আমি আসলে কোনোভাবেই আর মানা করিনি। কিন্তু ওনার সাথে কাজ করে দেখলাম যে উনি স্ক্রিপ্ট নিয়ে খুব বসতেন আমাদের সাথে, আমাদের স্ক্রিপ্টগুলো শোনাতেন, যার যার চরিত্রগুলো উনি বুঝাতেন, একদম মাথায় দিয়ে দিতেন, যে কারণে আমাদের শুটিং করতে কোনো প্রবলেম হতো না। এবং শুটিং স্পটে উনি নিজেও আমাদেরকে কখনো মানে ডিরেক্টর হিসেবে আমাদের দেখাতেন না যে এরকম করো বা সেরকম করো, উনি একটা কথাই বলতেন, গল্পটা একদম মাথায় নাও, তোমার চরিত্রটা মাথায় নাও, তুমি নিজে করো। তো ওভাবে কাজ করতে আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, উনি ওনার সম্মান উনি অবশ্যই পেয়েছেন। আর যখন একটু বয়স হয়ে যায় তখন মানুষ এমনিতেই একটু চুপচাপ হয়ে যায়। আর আমার মা তো অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পরেও কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টার উনি খবর নিয়েছেন আমার মার। আর সম্মান আসলে আম্মাকে সবাই করে, ছোট বড় সবাই, তা সেই সম্মানটা সবসময় যেন বজায় থাকে। আম্মাও চায় যে আমার মার মৃত্যুর পরেও যেন সেই সম্মানটা থাকে, এবং সবাই যেন আমার মাকে সম্মানের সাথেই স্মরণ করে, সেটা আমার মাও চায়। অপ্রাপ্তি বলতে শুধু উনি একটাই বলেন যে আমার আরও ভালো চরিত্রে অভিনয় করার দরকার ছিল। আমি কেন, এটা যে কোনো শিল্পীরই হয়তো বা মনে হবে যে একটা খুব ভালো সিনেমা করার পরও মনে হবে না চরিত্রটা আরও ভালো হলে ভালো হতো, এইটাই। আর কোনো কিন্তু ওনার কোনো আফসোস নাই। বাসাতে আমরা খুব হইচই আনন্দে কাটাই, কারণ আমাদের
পৃথিবীটা অনেক ছোট। এখানে শুধু আমি, আমার মা আর আমার মেয়ে, আমরা তিনজন। এই তিনজনের একটা ছোট্ট পৃথিবী। তো এখানে আমরা খুব আনন্দ হাসি খুশিভাবেই থাকি। দুঃখ কষ্ট তো মানুষের জীবনে থাকেই। আর আমি কখনো আমার মার সামনে কাঁদি না, আমার মেয়ের সামনেও কাঁদি না। কষ্ট লাগলে আমি নিজের মতো করে থাকি। আর কেন কাঁদি না? কারণ আমি চাই না যে ওনারা আমার চোখে কখনো পানি দেখুক, আমার মুখে হাসি দেখুক, সেটাই চাই। আর এখন আমার মার সামনে হাসি খুশি থাকাটাই ভালো। যতই কষ্ট আসুক যাই আসুক, আমি ওনার সামনে সবসময় হাসি খুশি এবং ওনাকেও খুব হাসি খুশি রাখি। এটা সত্যি, কারণ এটা ভাবতে হবে যে আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের বাথরুম থেকে শুরু করে সব কিছু কিন্তু ওনারাই পরিষ্কার করতো, যেটা বলতো ওনারা খাওয়াতো, ওনারাই কিন্তু বড় করেছে। তাহলে এখন তো ওনারা শিশুর মতো আমাদের কাছে, তাহলে আমরা কেন এটা করব না? আমার আর আমার মেয়ের কিন্তু কানাডাতে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। ওখানে আমরা বাসা ভাড়া থেকে শুরু করে আমার মেয়ের স্কুলের বেতন 1 বছরের থেকে শুরু করে সব কিছু কমপ্লিট দেয়া। আমরা চলে যাব ঠিক ওই মুহূর্তেই আমার মার এই ব্রেন স্ট্রোক হলো। সব ক্যান্সেল করে দিলাম, যে আগে মা তারপরে সব কিছু। বিদেশে যাওয়াটাই আমার কাছে মানে প্রধান কোনো ব্যাপার ছিল না, প্রধান ছিল আমার মা। মার উপরে কিছু হয় না, বাবা মা বাবা মাই, তার উপরে তো কিছু নাই। হ্যাঁ, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হলে আপনাদেরকেই আমি আগে জানাবো। আর খুব শিগগিরই হয়তো শুটিং শুরু হবে, তো ইনশাল্লাহ জানতে পারবেন।